আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো স্যার। সবাই? ভালো আহ, আপনি? আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আর স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। আমি তো মনে হয় আগের দুই ক্লাসে কমপক্ষে 5-6 বার বলছি, আজকেও আবার বলতেছি যে আমাদের ক্লাস 7:15-তেই শুরু হবে। প্রতিদিন গ্রুপে জিজ্ঞেস করার তো কোনো কারণ নাই, হয়তোবা শিডিউলে লেখা হয়েছিল 7টার সময়, এটা স্যার, ভুল কথা হইতেই পারে। শোনা যায় না। আচ্ছা, আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, তো ক্লাস 7:15-তেই শুরু হবে। এটা শিডিউলে যাই লেখা থাকুক, যদি অ্যানাউন্স না করা হয়, গ্রুপে বলে না দেওয়া হয় আগে থেকে, তাহলে 7:15-তেই শুরু হবে। এটা নিয়ে কারো যাতে কোনো ডাউট না থাকে। প্রতি সপ্তাহে বারবার একই কথা জিজ্ঞেস করার তো কোনো দরকার নেই। আচ্ছা, চ্যাপ্টার 7 আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? রাসায়নিক বিক্রিয়া কোন বিক্রিয়া পর্যন্ত পড়েছিলাম একটু বলো তো আমাকে। প্রশমনিক ক্রিয়া। কি বিক্রিয়া? প্রশমন। প্রশমন বিক্রিয়া। আচ্ছা, তাহলে দেখি সবার কি রিডক্স নন রিডক্স মনে আছে কিনা। রিডক্স বিক্রিয়া কোনগুলো ছিল? যেগুলো আমাদের ইলেকট্রনের আদান প্রদান হয়, ইলেকট্রন স্থানান্তর হয়, সেগুলোকে আমরা বলি রিডক্স বিক্রিয়া। এবং যেগুলোতে ইলেকট্রনের আদান প্রদান হয় না, ইলেকট্রন স্থানান্তরিত হয় না, সেগুলোকে আমরা বলি নন রিডক্স বিক্রিয়া। এগুলো কি সবার মনে আছে? জি স্যার। জি। দহন বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? যে বিক্রিয়ায় কোনো পদার্থ পদার্থের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে পুড়ে যায় পদার্থটা। পরে কি তৈরি হয়? অক্সাইড। অক্সাইড তৈরি হয়। এটা কোন ধরনের বিক্রিয়া, রিডক্স না নন রিডক্স? রেডক্স বিক্রিয়া। আচ্ছা, রিডক্স বিক্রিয়া। আচ্ছা, সংযোজন বিক্রিয়া কি ছিল? এই বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ একত্রিত হয়ে একটিমাত্র উৎপাদ উৎপন্ন করে। না। আচ্ছা, হ্যাঁ। একজনেরই মনে আছে নাকি অন্যদেরও মনে আছে? প্রশমন বিক্রিয়া কাকে বলে? প্রশমন বিক্রিয়া অন্য কেউ একজন অ্যান্সার দাও। যে বিক্রিয়া অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। আচ্ছা, এটা কোন ধরনের বিক্রিয়া, রিডক্স না নন রিডক্স? নন রেডক্স। নন রিডক্স, কারণ? এখানে ইলেকট্রনের আদান প্রদান হয় না। আচ্ছা, তারপরে বলো, তোমার পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত থাকে? পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত থাকে? -1। -1। আচ্ছা, আর সুপার অক্সাইডে? -1। -1/2। আচ্ছা, তারপরে তোমার 2 নম্বর গ্রুপ যেগুলো মৃৎ ক্ষার ধাতু, নাম্বার 2 গ্রুপ মৃৎ ক্ষার ধাতু, তাদের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা সাধারণত কত থাকে? +2। +2। কারণ এদের সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, নাকি? জি স্যার। তাপ শোষী বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বা তাপশোষী বিক্রিয়া বলে। উদাহরণ দাও একটা। স্যার, নাইট্রেট অক্সাইড। নাইট্রোজেন প্লাস অক্সিজেন, নাইট্রিক অক্সাইড। জি স্যার। ভেরি গুড। কতটুকু তাপ শোষিত হয় মনে আছে? 180। 180 জুল, কিলো জুল। 180 কিলো জুল। ইউনিট কিন্তু জুল না, ইউনিট কিলো জুল। 180 কিলো জুল তাপ এখানে শোষিত হয়। আচ্ছা, তাহলে তাপ শোষী যেহেতু মনে আছে, তাপ উৎপাদীও মনে আছে আমাদের আশা করি। আচ্ছা, রিভার্সিবল আর ইরিভার্সিবল, একমুখী আর উভমুখী বিক্রিয়া, পার্থক্য কি?
একমুখী বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আর উভয়মুখী বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদগুলো বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। একটা উভমুখী বিক্রিয়ার উদাহরণ দাও তো, যে কোনো একজন একটা উভমুখী বিক্রিয়ার উদাহরণ দাও। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান অ্যামোনিয়া। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া। আচ্ছা, ঠিক আছে, ইথানল এই প্লাস বিক্রিয়াটা আমরা অ্যাসিড বিক্রিয়াগুলো হচ্ছে ইথানল, ইথানয়েড এস্টার প্লাস পানি। এত বড় বিক্রিয়া লিখবা? শিখলে তো লেখা যায়। মনে থাকবে? সংকেত মনে আছে? ওটা মোটামুটি মনে থাকলে তো হবে না, হুবহু মনে থাকতে হবে তো। আচ্ছা, সংকেত মনে থাকলে লিখতে কোনো অসুবিধা নেই, কারণ বিক্রিয়া তো আমরা কথাই লিখবো না, বিক্রিয়া তো লিখবো তোমার সংকেত দিয়ে, তাই না? তো সংকেত যদি মনে থাকে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অ্যামোনিয়ার বিক্রিয়াটা মনে আছে? অ্যামোনিয়ার বিক্রিয়া কিরকম দেখতে? প্রভাবক হিসেবে কাজ করে কে অ্যামোনিয়ার বিক্রিয়ায়? আয়রন। ফেরাস, আয়রন আয়রন। আয়রন, ভেরি গুড। আর তাপমাত্রা, তারপরে চাপ, এগুলো কি মনে আছে? 450 থেকে 550 আর 200 থেকে 250 কেটিএম, মানে ওকে, ভেরি গুড। 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দাও তো। জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে ওই বলে জিঙ্ক জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক প্লাস সোডিয়াম সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আচ্ছা, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে? জিঙ্ক জিঙ্ক সালফেট সালফেট প্লাস পানি, জি- সরি হাইড্রোজেন। জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এই যে মোটামুটি মনে থাকলে এরকম হয়, ঠিক আছে? অর্ধেক মনে আছে, বাকি অর্ধেক মনে নাই। তো প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যেখানে যে কোনো একটা মৌল আরেকটা পদার্থ থেকে, মানে একটা যৌগ থেকে যে কোনো আরেকটা মৌলকে কি করবে, রিপ্লেস করে নিজে সেই জায়গাটা দখল করবে এবং তাকে সেখান থেকে বের করে দিবে। এটাকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে সবগুলাই মোটামুটি সবার মনে আছে। তার আমরা সামনে আগাই। আমাদের নন রিডক্সের মধ্যে আরো কিছু বিক্রিয়া বাকি ছিল, অধঃক্ষেপণ বিক্রিয়াটা বাকি ছিল। তো অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে সেটা আমরা একটু দেখি। অধঃক্ষেপণ ইংলিশ কি, কে জানি? প্রেসিপিটেশন রিঅ্যাকশন। প্রেসিপিটেশন রিঅ্যাকশন। অধঃক্ষেপণ হ্যাঁ, হচ্ছে কি আমাদের প্রেসিপিটেশন রিঅ্যাকশন। প্রেসিপিটেশন। তো এত কষ্ট করে এত বড়টা আমরা লিখি না সাধারণত, যদি ইংলিশে লিখি তখন আমরা পিপিটি লিখি, ঠিক আছে? কোনো জায়গায় যদি আমরা দেখি পিপিটি, তখন আমরা বুঝবো এটা হচ্ছে প্রেসিপিটেশন। তো প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ জিনিসটা কি দেখি একটু। আমাদের এখানে লেখা আছে, পড়ো, যে একই দ্রাবকে দুটি যৌগ যুক্ত করলে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উৎপাদগুলো তৈরি করে, তাদের মধ্যে কোনো যৌগ যদি ওই দ্রাবকে অদ্রবণীয় বা খুবই কম দ্রবণীয় হয়, তবে তা দ্রাবকের তলায় কঠিন পদার্থ হিসেবে তলানি পড়ে। তলানি পড়া আমরা মোটামুটি সবাই জানি। যে সকল অঞ্চলে তোমার পানি অতটা পরিষ্কার না, সেখানে পানিকে তোমার থিতানো হয়, একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় থিতানো। নাম শুনছি কখনো? বিজিএস বইয়ে তো পড়ার কথা। না স্যার। স্যার থিতানো শুনি নাই পড়ছিলাম। কখনো? যে পানিকে ফিটকিরি দিয়ে রেখে দেওয়া হয় ফাইভে। অনেকক্ষণ, এরপরে পানির হ্যাঁ, নিচে তলানি পড়ে, সেই তলানিটাকে আলাদা করে রাখা, উপর দিয়ে ভালো পানিটা ইউজ করা হয়। তো এই যে নিচে যে একটা দ্রবণের মধ্যে, যে কোনো একটা দ্রবণে, পানি তো একটা দ্রবণ না, পানি তো নর্মালি একটা তোমার জাস্ট একটা তরল পদার্থ। এটার মধ্যে আমি কোনো কিছুর একটা দ্রবণ তৈরি করছি, সেই দ্রবণের মধ্যে যদি এমন হয় কোনো একটা পদার্থ সেটা দ্রবণীয় না, সেটা সেই দ্রবণে ডিজলভ হচ্ছে না। যেমন পানির মধ্যে যদি আমি লবণ দিই বা চিনি দিই ঠিকই গুলে যাবে, কিন্তু আমি যদি পানির মধ্যে বালি দেই, সেটা তো পানিতে দ্রবণীয় হবে না। তো দ্রবণীয় না হলে সেটা কি হবে, সেটা পানির নিচে তলানি পড়বে। কিভাবে? কঠিন পদার্থ হিসেবেই তলানি পড়বে। সেটা যেহেতু দ্রবণীয় হয় নাই, সেটা যেহেতু দ্রবীভূত হয়ে যায় নাই, এই কারণে সেটা কঠিন পদার্থ হিসেবে তলানি পড়ে। এখন এই সেম জিনিসটা যখন আমার একটা বিক্রিয়ার মধ্যে ঘটবে, কিভাবে ঘটবে? আমি দুইটা দ্রবণীয় যৌগকে কি করব, মিক্স করব। একই দ্রাবকে মনে করলাম যে আমার একই পানি আছে, আমার দ্রাবকটা হচ্ছে পানি, H2O। আমি পানির মধ্যে কি করতেছি, দুইটা দ্রবণীয় দ্রাবক যুক্ত করতেছি। যেমন দ্রবণীয় দ্রাবক কে কে আছে এখানে তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে, আমি সেটা দিয়ে যদি দেখাই, যে সোডিয়াম ক্লোরাইড, এটাও খুব সুন্দর পানিতে দ্রবীভূত হয়। এরপরে আছে কে, সিলভার নাইট্রেট, AgNO3, এটাও অ্যাকুয়াস সলিউশন হিসেবে পাওয়া যায়, সো এটাও কি পানিতে দ্রবীভূত হয়। তো সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট দুইটাই পানিতে দ্রবীভূত হয়, দুইটাই দ্রবণীয় পদার্থ। এই দুইটা দ্রবণীয় পদার্থকে যদি আমি একই দ্রাবকে যুক্ত করি, দুইটাকে আমি কি করলাম, পানির মধ্যে মিশাইলাম, তখন সেই ক্ষেত্রে কি হবে,
এই দুইটা মিলে এমন একটা যৌগ তৈরি করবে যে যৌগটা কঠিন পদার্থ। দেখো এটার যে তোমার স্টেট লেখা আছে কি অ্যাকুয়াস। আমরা তো এখন হচ্ছে গিয়া তো এই সমীকরণ লেখার সময় কি লিখি, তার পাশে তার অবস্থাটাও লিখি। যদি সলিড হয় তাহলে এস লিখি, যদি জলীয় দ্রবণ হয় অ্যাকুয়াস এ কিউ লিখি, যদি আমাদের তরল পদার্থ হয় তাহলে এল লিখি, তাই না? এখানে সোডিয়াম ক্লোরাইডের পাশেও দেখো লেখা আছে অ্যাকুয়াস সলিউশন, তার মানে এটা দ্রবীভূত হয়েছে। সিলভার নাইট্রেট এটার পাশে লেখা আছে অ্যাকুয়াস সলিউশন, তার মানে এটাও পানিতে দ্রবীভূত হয়েছে। এখন এই দুটাকে যদি আমি মিক্স করি, এরা দুজনে মিলে একটা কি বিক্রিয়া করবে বলতে পারবা? বিক্রিয়াটা দেখে এটা কি ধরনের বিক্রিয়া? বিপ্রতিস্থাপন। এই হ্যাঁ, একটা হুম ডাবল সাবস্টিটিউশন বিক্রিয়া করবে। এখানে দুইজন দুইজনকে প্রতিস্থাপন করবে, প্রতিস্থাপন করে একটা ডাবল সাবস্টিটিউশন বিক্রিয়া করবে। ডাবল সাবস্টিটিউশন বিক্রিয়া করে কি তৈরি হবে? এজিসিএল তৈরি হবে, নাইট্রেট সিলভার আর ক্লোরাইড তৈরি হবে এবং নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। সোডিয়াম নাইট্রেট NaNO3 তৈরি হবে। এই যে এজিসিএল, এই এজিসিএলটা হচ্ছে তোমার সলিড। এই এজিসিএলটার স্টেটটা কি? সলিড। কারণ কি? কারণ এটার দ্রবণীয়তা পানিতে খুবই কম, এটা পানিতে দ্রবীভূত হইতে চায় না। বালি যেমন পানিতে দ্রবীভূত হয় না, সেম তোমার তারপরে আরো অনেক কিছু আছে, যেমন অর্গানিক কম্পাউন্ড আছে অনেকগুলা যেগুলো পানিতে দ্রবীভূত হয় না। সেম ভাবে সিলভার ক্লোরাইড এটার পানিতে দ্রবণীয়তাও খুবই কম, অনেক অল্প দ্রবীভূত হয়, ম্যাক্সিমামই কি দ্রবীভূত হইতে চায় না। তো সে যেহেতু এটা দ্রবীভূত হবে না, তাহলে এটা কই যাবে? এটা তো পানির চাইতে ভারী, এ কারণে এটা নিচে যায় তলানি পড়বে, নিচে কঠিন পদার্থ হিসেবে তলানি পড়বে। এই যে দেখো সাইডে লেখা আছে সলিড, সো এটা কঠিন পদার্থ হিসেবে পানির নিচে তলানি পড়লো। এই যে তোমার তলানি পড়লো, এখন আগে কি ছিল, আমার এই দুইটা একই স্টেটে ছিল, একই অবস্থায় ছিল না, দেখো দুইটাই অ্যাকুয়াস বা দুইটাই জলীয় দ্রবণ ছিল। কিন্তু আমার উৎপাদ স্টেটে দেখা যাচ্ছে যে একটা জলীয় দ্রবণ আছে কিন্তু আরেকটার স্টেট চেঞ্জ হয়ে গেছে। কোনো কারণে যদি এই যে স্টেটটা চেঞ্জ হয়ে যায়, যে অ্যাকুয়াস, আমি অ্যাকুয়াস মিক্স করলাম বা অ্যাকুয়াসের দ্রবণ তৈরি করলাম, সলিড পাওয়া গেল। আমি লিকুইডের দ্রবণ তৈরি করলাম, সলিড পাওয়া গেল। এই সকল জিনিস যদি হয় তখন সেই বিক্রিয়াকে বলা হয় অধঃক্ষেপণ বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি? অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে এখানে নিচে যে তলানিটা পড়লো সেই তলানিটাকে বলা হয় অধঃক্ষেপ। তলানিটার নাম কি? তলানিটার নাম হচ্ছে অধঃক্ষেপ। এই যে অধঃক্ষেপণ থেকে জাস্ট মধ্যাহ্নটা বাদ দাও, যেটা থাকতেছে অধঃক্ষেপ। নিচে যে তলানিটা পড়তেছে সেই তলানিকে আমরা বলবো অধঃক্ষেপ বা প্রেসিপিটেট। অধঃক্ষেপ বা প্রেসিপিটেট। তাহলে অধঃক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে, যদি আমি একই দ্রাবকে দুইটা এমন যৌগ যুক্ত করলাম, যে যৌগগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উৎপাদ তৈরি করে, তার মধ্যে যে কোনো একটা ওই দ্রাবকে অদ্রবণীয়, যে কোনো একটা সলিড বা কঠিন পদার্থ হিসেবে তলানি পড়ে গেছে। যদি কোনো কারণে কঠিন পদার্থ হিসেবে তলানি পড়ে যায়, তখন যে বিক্রিয়া ঘটে সেটাকে আমরা বলি কি বিক্রিয়া? অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়ার অভাব মানে তোমার প্রচুর অ্যাপ্লিকেশন আছে আমাদের। যদি আমরা কি করতে চাই, কোনো একটা দ্রবণের মধ্যে কি আছে, আমার একটা দ্রবণ দিছে, সেটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড গুলাই দিছে পানির মধ্যে মনে করো। তা আমি এখন আহ, বের করতে চাই যে এখানে সোডিয়াম আছে নাকি অন্য কিছু আছে না কি আছে, এটা যদি আমি বের করতে চাই, তখন সেই ক্ষেত্রে আমার অনেকগুলা প্রসেস আছে। তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট কিছু প্রসেস হচ্ছে তোমার অধঃক্ষেপ তৈরি করা। আমি এমন একটা জিনিস এখানে অ্যাড করব, যেমন সোডিয়াম ক্লোরাইড আছে, আমি দেখতে চাই যে আমার এই দ্রবণের মধ্যে ক্লোরিন আছে কি নাই। আমি দেখতে চাই কি আমার এই দ্রবণের মধ্যে ক্লোরিন আছে কি নাই। তখন আমি কি করব? তখন আমি এই যে সিলভার নাইট্রেট অ্যাড করে দিব। সিলভার নাইট্রেট অ্যাড করলে যদি ক্লোরিন থাকে, তাহলে এই যে সোডিয়াম এই সিলভার ক্লোরাইডের একটা অধঃক্ষেপ পড়বে। এটা দেখলে আমি বুঝতে পারবো কি আমার এই দ্রবণের মধ্যে ক্লোরিন আছে। তো এরকম ডিটেকশনের ক্ষেত্রে আমার এই প্রেসিপিটেশন রিঅ্যাকশন বা অধঃক্ষেপণ বিক্রিয়া অনেক কাজে লাগে। কিংবা একটা দ্রবণের মধ্যে কতটুকু ক্লোরিন আছে এটা বের করতে চাই, আমি তাহলে ক্লোরিন তো আলাদা করতে পারবো না, আলাদা করে তোমার শুধুমাত্র ক্লোরিন আলাদা তো করতে পারবো না, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা এই যে তোমার সোডিয়াম সিলভার নাইট্রেট দিয়ে সেটাকে অধঃক্ষেপ করি। অধঃক্ষেপ করার পরে সেই সিলভার ক্লোরাইডটার পরিমাপ করি। সিলভার ক্লোরাইড মাপতে পারি, সলিড জিনিস, এটা তো আমি ওজন করতে পারবো, তাই না? তো যখন কঠিন পদার্থ হয়ে যাবে সেটাকে মেপে আমি বুঝতে পারি যে আমার আসলে কতটুকু ক্লোরিন আছে। তো অধঃক্ষেপণ বিক্রিয়ার কাজ আছে অনেকগুলা। তোমাদের বই আরেকটা অধঃক্ষেপণ বিক্রিয়া লেখা আছে, যেমন কি সোডিয়াম সালফেট নাকি, সোডিয়াম সালফেট Na2SO4। সোডিয়াম সালফেট এটাও পানিতে দ্রবণীয়, যদিও সোডিয়াম ক্লোরাইডের মতো এত বেশি দ্রবণীয় না, তবে পানিতে দ্রবণীয়, অধঃক্ষেপ পড়ে না নর্মাল সোডিয়াম সালফেটের। এর সাথে যদি আমি বেরিয়াম ক্লোরাইড মিশাই, বেরিয়াম ক্লোরাইড, এই বেরিয়াম ক্লোরাইডও আবার পানিতে দ্রবণীয়। বেরিয়াম ক্লোরাইডও পানিতে কম দ্রবণীয় কিন্তু দ্রবণীয়। এই যে দুইটা একই রকম আছে, দুইটাই পানিতে সলিউবল, দুইটাই পানিতে দ্রবণীয়। এই দুইটাকে যদি আমি মিক্স করি, দুইটাকে মিক্স করলে কি পাওয়া যায়? দুইটাকে মিক্স করলে পাওয়া বেরিয়াম যাবে আমার সালফেট আর সোডিয়াম বেরিয়াম ক্লোরাইড। সালফেট। সোডিয়াম ক্লোরাইড।
বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড। এখন সোডিয়াম ক্লোরাইড এ তো পানিতে দ্রবণীয় আমরা জানি আগে থেকেই। সো এটা কি পানিতে মিশে যাবে, পানিতে মিশ্রিত অবস্থায় থাকবে। কিন্তু বেরিয়াম সালফেট এটা আবার কি পানিতে অদ্রবণীয়। বেরিয়াম সালফেট পানিতে নিচে প্রেসিপিটেট পড়ে যাবে বা অধক্ষেপ পড়ে যাবে। এটার কালারটা হচ্ছে তোমার মোটামুটি অনেকটা লাইট গ্রে, মানে সিলভারের শাইনি কালার আর কি, শাইনি হোয়াইট, চকচক করবে। সিলভার ক্লোরাইড যদি তৈরি হয় এটা চকচক করে। আর বেরিয়াম সালফেট এটার কালারও হোয়াইট, এটার কালারও হোয়াইট, সাদা, সাদা কালার অধক্ষেপ পড়বে। তো এরকম আরো অনেকগুলো আছে যেগুলো অন্য কালার অধক্ষেপ পড়তে পারে। যেমন কপার যদি দিতাম, এখানে যদি কপার থাকতো তাহলে কপার সালফেটের নীল কালার অধক্ষেপ পড়তো। যদি আয়রন থাকতো, আয়রনের তোমার সবুজ কালার বা খয়েরি কালার অধক্ষেপ পড়তে পারতো। ঠিক আছে, যে কোনো কালারের হতে পারে অথবা সাদা হতে পারে। তোমাদের যেহেতু এই দুইটা বিক্রিয়া আছে, দুইটা বিক্রিয়া সম্পর্কে সবকিছু জানা দরকার। তো এই বিক্রিয়া যে অধক্ষেপটা পড়ে, অধক্ষেপের এটার কালার হচ্ছে তোমার চকচকে সাদা কালার, অনেকটা সিলভারের মতো। আর এই যে বেরিয়াম সালফেট এটার কালারটা হচ্ছে সাদা। ঠিক আছে, অধক্ষেপ করবে। অধক্ষেপণ বিক্রিয়া কি আমরা বুঝতে পারছি? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে অধঃক্ষেপণ বিক্রিয়ার কিছু একটা পরীক্ষাও আছে, এক্সপেরিমেন্টও আছে। সেই এক্সপেরিমেন্টটা চাইলে তোমরা ট্রাই করতে পারো। যদিও ফেরাস সালফেট এর জলীয় দ্রবণ তো ল্যাব ছাড়া পাওয়া যাবে না, সো এটা নিজেরা ট্রাই করতে পারবো না। যদি ল্যাবে কখনো সুযোগ হয় করে দেখাবে। আচ্ছা, কিছু স্পেশাল বিক্রিয়া লেখা আছে যেগুলো আমাদের রিয়েল লাইফের সাথে, না রিয়েল লাইফের বিক্রিয়া এখনো আসি নাই আমরা। কিছু স্পেশাল বিক্রিয়া যেগুলোর নাম আছে, যে বিক্রিয়াগুলোর কিছু নির্দিষ্ট নাম আছে, সেই নাম বিক্রিয়া লেখা আছে কিছু, দেখো তোমাদের বইয়ের মধ্যে। প্রথমটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, ইংলিশে যেটাকে আমরা বলি হাইড্রোলাইসিস। ইংলিশে এটাকে বলি কি, হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তো আর্দ্র বিশ্লেষণ, আচ্ছা আর্দ্র বানান তোমরা অনেকেই দেখি ভুল করো। আর্দ্র বানানে কিন্তু রেফও আছে, রফালাও আছে, দুইটাই আছে। ঠিক আছে, আর্দ্র। সো আর্দ্র বানান কিন্তু ঠিক করে লিখতে হবে, আর্দ্র বানানটা। তার বই তো ভুল লিখছে, হ্যাঁ, বইও লিখছে, রফলা ছাড়া একবার লিখছে বই। এই তো টাইপিং মিস্টেক হয়ে যেতে পারে। সো এটার মধ্যে কিন্তু রফালাও আছে, আর রেফও আছে, দুইটাই আছে। ঠিক আছে, সো আর্দ্র, আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র মানে কি? আর্দ্র মানে হচ্ছে তোমার ওয়াটার রিলেটেড। আমরা জানি আর্দ্র মানে কি, আর্দ্রতা। আমার বাতাসে কতটুকু পানি আছে এটাই হচ্ছে আর্দ্রতা। সো আর্দ্র আমার ওয়াটার রিলেটেড কোন একটা জিনিস, ইংলিশ যেটাকে আমরা হাইড্রো বলি। এবং বিশ্লেষণ লাইসিস, কোনো কিছুকে ভেঙে সেটাকে ভিতরে কি কি আছে সেটা দেখা, বিশ্লেষণ। ক্লাস 8-এ আমরা দেখে আসছি, ইলেকট্রোলাইসিস দেখে আসছি, তাই না? এই এই তোমাদেরও আছে, পরের চ্যাপ্টারে আছে ইলেকট্রোলাইসিস, যে তড়িৎ বিশ্লেষণ। তো বিশ্লেষণ মানে হচ্ছে কি, কোনো কিছুকে ভেঙে সেটার ভিতরে কি কি আছে সেটা দেখা। আচ্ছা, তো আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস কি, যেখানে যে সকল বিক্রিয়ায় আমার পানি বিক্রিয়ক হিসেবে কাজ করে, যে সকল বিক্রিয়ায় পানি বিক্রিয়ক হিসেবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন তোমার নর্মাল এতক্ষণ আমরা যতগুলো বিক্রিয়া দেখছি, দেখো এই যে সবগুলা বিক্রিয়া, বিক্রিয়ার মধ্যে কিন্তু এখানে অ্যাকুয়াস ছিল, তাই না? অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ, তার মানে এই বিক্রিয়ায় কিন্তু পানি আছে। আমার এই বিক্রিয়ায় মিডিয়াম হিসেবে পানি আছে, কিন্তু এই পানিটা কিন্তু ভাঙে নাই। আমার এই পানি, এখানে যে সোডিয়াম ক্লোরাইড যে পানির সাথে মিশ্রিত অবস্থায় আছে, তারপর সিলভার নাইট্রেট পানিতে আছে, এই পানিগুলো কিন্তু ভাঙে নাই, পানিগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই। বিক্রিয়ায় এরা, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে জাস্ট খালি একটা মিডিয়াম হিসেবে, যে এখানে অন্যরা আসবে, অন্যরা এসে বিক্রিয়া করবে, চলে যাবে, পানি পানির মতোই থাকবে। কিন্তু হাইড্রোলাইসিস হচ্ছে এমন একটা বিক্রিয়া, যে বিক্রিয়ায় পানি নিজেই বিক্রিয়ক হিসেবে কাজ করবে, পানি নিজেই বিক্রিয়ক হিসেবে কাজ করবে। আর বিক্রিয়ক হিসেবে কাজ করতে হলে তাকে কি করতে হবে? তাকে অবশ্যই ভাঙতে হবে, পানিটাকে অবশ্যই ভাঙতে হবে, ভেঙে অন্য কিছুর সাথে তোমার যুক্ত হতে হবে, প্রতিস্থাপিত হতে হবে, অথবা তোমার সংযোজিত হতে হবে, অথবা যদি কোনোভাবে কম্বাশন হওয়ার পসিবল হয় তাহলে কম্বাশন হতে হবে, যদিও এখানে পসিবল না যদি হয়। কিংবা যদি সেটা কোনো একটা অ্যাসিড বা বেজের সাথে তোমার প্রশমন করতে হয়, সেই প্রশমিত হইতে হবে। ঠিক আছে, যে কোনো একটা বিক্রিয়া, পানিকে কি করতে হবে? ফার্স্ট অফ অল ভাঙতে হবে, ভেঙে বিক্রিয়ক হিসেবে কাজ করতে হবে। অন্য যৌগের সাথে বিক্রিয়া করলে তখন তাকে, সেটাকে কি বলা হয়? পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ। এটাকে আর্দ্র বিশ্লেষণও বলে, পানি বিশ্লেষণও বলে, আর ইংলিশে আমরা হাইড্রোলাইসিসও বলি। যেমন উদাহরণ হিসেবে দেওয়া আছে কে, SiCl4, সিলিকন টেট্রাক্লোরাইড, SiCl4 প্লাস ওয়াটার। এটার সাথে যদি আমি কি করি, পানি কি করি, কি তৈরি হবে? আমার এটা কি, এটার প্রোডাক্ট কি? কি হবে দেখে বলো?
সিলিকন হাইড্রোক্সাইড, সিলিকন হাইড্রোক্সাইড। সিলিকনের এখানে ভ্যালেন্সি কত দেখতে পাচ্ছি আমরা? +4 4 4 4। সো এটা কি হবে? SiOH 4। 4 সিলিকনের যে যোজনী আমরা দেখতেছি 4। সো সিলিকনের যে হাইড্রোক্সাইডের পরে 4 বসবে। হাইড্রোক্সাইড এটার যোজনী কত ছিল? -1 মানে যোজনী 1 এটার ছিল 1, -1 যেহেতু এটার চার্জ, সো এটার যোজনী কত? 1। যোজনী হচ্ছে 1। সো SiOH 4। আর বাকি থাকলো কে? ক্লোরিন বাকি HCl আছে, আর পানি থেকে কে বাকি আছে? HCl HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাকি যারা থাকবে HCl তৈরি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, দেখো এই যে এইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা কি অ্যাসিড, অম্ল। এই যে SiOH 4, এটা কি একটা বেস হতে পারে না? এটা কি একটা তোমার ক্ষার হতে পারে না? দেখো তো OH আছে, পানিতে OH দিবে, তাহলে কি এটা ক্ষার না? জি স্যার ক্ষার। দেখো আমরা জানি কি অ্যাসিড এবং ক্ষার, তাই না? অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ এবং পানি তৈরি করে। অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। দেখো এখানে লবণ আর পানি বিক্রিয়া করে অম্ল আর ক্ষার তৈরি করতেছে। ঠিক আছে, এখানে লবণ আর পানি বিক্রিয়া করে অম্ল এবং ক্ষার তৈরি করতেছে। সো হাইড্রোলাইসিসে ম্যাক্সিমাম, যদি আমি হাইড্রোলাইসিস কার ঘটাই, কোন একটা লবণের ঘটাই, লবণ মানে হচ্ছে তোমার এই যে হ্যালোজেন আছে, এটা লবণ আমি বলতেই পারি। একটা মেটালিক, একটা নন মেটালিক আয়নিক কম্পাউন্ড, লবণ বলতেই পারি। সো SiCl4, এটাকে যদি আমি একটা লবণ বলি এবং এটাকে যদি পানি বলি, লবণ আর পানি বিক্রিয়া করে ক্ষার এবং অম্ল তৈরি করতেছে। উল্টা আর বিক্রিয়া। বলো। এটাকে আমরা যদি উল্টা করে ইয়াতে ওই যে প্রশমন বিক্রিয়ার উদাহরণ হিসেবে লিখি তাহলে কি হবে? মানে SiOH 4 প্লাস HCl। হ্যাঁ হ্যাঁ হবে। এটাও এক ধরনের তোমার প্রশমন বিক্রিয়া হবে, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং SiOH 4 একসাথে দেওয়া হয়। কিন্তু এটা উভমুখী বিক্রিয়া এখানে হবে না, এটা এক্স্যাক্টলি উভমুখী বিক্রিয়া না। কারণ কন্ডিশন মেনটেন করতে হয়, কিছু কন্ডিশন মেনটেন করলে তখন সেটা তোমার উভমুখী বিক্রিয়ার হিসাবে আচরণ করতে পারে। কিন্তু এটা যদি আমি উল্টায় লিখি, SiOH 4 প্লাস HCl, SiCl4 প্লাস H2O, এটা এক ধরনের প্রশমন বিক্রিয়া হবে। কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড এটা খুব একটা সহজ ই না, মলিকিউল না তৈরি করার মতো। এটা তো কঠিন, আমরা তো দিব না, তাই না? ওকে, তাহলে SiCl4 প্লাস H2O, SiOH 4 প্লাস HCl, এটা হচ্ছে আমাদের একটা হাইড্রোলাইসিস বিক্রিয়া গেল। আচ্ছা, আর কোনো হাইড্রোলাইসিসের এক্সাম্পল কি দিতে পারবো আমরা কেউ? আচ্ছা, একটা স্পেশাল টাইপ অফ হাইড্রোলাইসিসের এক্সাম্পল আমরা একটু দেখি। অ্যামোনিয়া আছে না, অ্যামোনিয়া NH3, এটার সাথে যদি আমি পানি যুক্ত করি কি হবে বলতে পারবা কেউ? NH স্যার আচ্ছা NH4 প্লাস OH আচ্ছা, ভেরি গুড। এটা দিয়ে বিক্রিয়া করলে হবে কি আমাদের? অ্যামোনিয়াম NH4 প্লাস আর OH মাইনাস। ঠিক আছে, অ্যামোনিয়াম NH4 প্লাস আর OH মাইনাস। হাইড্রোলাইসিস বিক্রিয়া যেখানেই তোমার পানিকে ভাঙবে প্লাস সবসময় H2O আচ্ছা, কেউ একজন অন্য কিছু একটা বলছো, আমি বুঝি নাই। আবার বলো। আচ্ছা, দেখো যখনই হাইড্রোলাইসিস হবে বা পানিকে ভাঙবে, পানি ভাঙার উপায় কি? পানিকে যদি আমাকে ভাঙতে হয়, পানি কিভাবে ভাঙবে? পানি ভাঙবে অলওয়েজ H+ আর OH মাইনাস। পানি সবসময় ভাঙবে এইভাবে যে H+ আলাদা হবে এবং OH- আলাদা হবে। পানি কখনোই অন্য কোনো ভাবে ভাঙা সম্ভব না। যেমন এমন ভাবে ভাঙবে যে তোমার H2 আর O, এরকম ভাবে ভাঙবে, পানি কখনো এইভাবে ভাঙে না। পানিকে ভাঙতে হলে অবশ্যই H+ এবং OH- এই আকারেই ভাঙতে হবে। এখন পানিকে ভেঙে যদি আমি H+ পাই আর OH- পাই, তখন আমার এই যে বিক্রিয়কটা আছে, আরেকটা যে বিক্রিয়ক আছে, এই বিক্রিয়কটার সাথে যে মানে তোমার এরকম এমন ভাবেই করতে হবে যে যে কোনো একটার সাথে H+ গিয়ে যুক্ত হবে এবং আরেকটার সাথে OH- গিয়ে যুক্ত হবে।
একটার সাথে এইচ প্লাস গিয়ে যুক্ত হবে আর একটার সাথে ওএইচ মাইনাস গিয়ে যুক্ত হবে। যেমন এখানে দেখো, এখানে সিলিকন টেট্রাক্লোরাইড ছিল, এখানে সিলিকনের সাথে ওএইচ মাইনাস যুক্ত হয়েছে, আর এই যে ক্লোরিনের সাথে এইচ প্লাস যুক্ত হয়েছে। এখন অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া তো আর আয়নিক না, এটাকে ভাঙলে তো তোমার এমন ভাবে তোমার প্লাস মাইনাস কোনো দুইটা আলাদা আলাদা তৈরি করা যাচ্ছে না, তাই না? এটা তো আমার একটা সমযোজী যৌগ। এটাকে ভেঙে আমি এখানে যেমন লিখতে পারতেছিলাম SI+, SI4+ এবং Cl-। এই অ্যামোনিয়াকে ভেঙে তো সেভাবে লিখতে পারতেছি না। এই কারণে পুরো অ্যামোনিয়ার সাথেই তোমার H+ যুক্ত হয়ে গেছে, আর OH মাইনাস জায়গা পায় নাই, সে বাইরে আলাদা হয়ে আছে। অন্য কেউ যদি থাকে তার সাথে সে বিক্রিয়া করবে, কোনো অসুবিধা নেই। তো হাইড্রোলাইসিস বিক্রিয়া কোনগুলা? যে বিক্রিয়ায় আমার পানি নিজেই বিক্রিয়া করবে, পানি নিজেই একটা বিক্রিয়ক হিসেবে বিক্রিয়া করবে, নিজে ভেঙে যাবে পানি, সেই ক্ষেত্রে এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় হাইড্রোলাইসিস। আরো এক্সাম্পল তোমার হতে পারে যে কোনো ক্লোরাইড, তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে জিঙ্ক ক্লোরাইড, এগুলোর সাথে সাথে আমি পানি যুক্ত করি, সেখানে তোমার সাবস্টিটিউটেড হয়ে SiOH অথবা ওই যে AlOH3 বা ZnOH2 এই ধরনের একটা হাইড্রোক্সাইড তৈরি হবে এবং তার সাথে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। সবাইকে আমরা ক্লিয়ার হাইড্রোলাইসিস? জি স্যার। আচ্ছা, তাহলে হাইড্রোলাইসিস যদি বুঝি, তাহলে নেক্সট আমাদের বিক্রিয়া পানি যোজন। পানি যোজন, এটার ইংলিশ কি? হাইড্রেশন। 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 এটা হচ্ছে আমাদের হাইড্রেশন। তো এই যে তোমার প্রশ্নটা 2 নম্বরের জন্য মাঝে মাঝে আসে যে আর্দ্র বিশ্লেষণ আর পানি যোজন এর মধ্যে পার্থক্য কি, হাইড্রোলাইসিস আর হাইড্রেশনের মধ্যে পার্থক্য কি? দুটো একই রকম দেখা যাচ্ছে, দুইটাই পানি নিয়ে বিক্রিয়া, দুই বিক্রিয়ার মধ্যেই পানি আছে, তাহলে এইটার এটার মধ্যে পার্থক্যটা কি? দেখো, তোমার সংজ্ঞাটা পড়ো, দেখো আয়নিক যৌগে, কেলাস বা স্ফটিক। আয়নিক যৌগগুলো কেলাস বা স্ফটিক গঠন করার সময় এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয় যেই বিক্রিয়ার মাধ্যমে, সেই বিক্রিয়াকে বলা হয় পানি যোজন বিক্রিয়া। তাহলে প্রথমটা হাইড্রোলাইসিসে ছিল কি, পানি ভাঙতেছিল, হাইড্রোলাইসিসে পানি নিচে ভেঙে গিয়ে তোমার বিক্রিয়াতে অংশগ্রহণ করতেছে। আর পানি যোজন বিক্রিয়া বা হাইড্রেশন বিক্রিয়া কি হচ্ছে, হাইড্রেশন বিক্রিয়ায় পানি ভাঙতেছে না, সে জাস্ট সিম্পলি তোমার যে কোনো একটা আয়নিক কম্পাউন্ড, সেই আয়নিক কম্পাউন্ড কেউ ভাঙতেছে না, কেউ ভাঙতেছে না, খালি একে অপরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, একটা অ্যাডিশন রিঅ্যাকশনের মতো, একটা সংযোজন বিক্রিয়ার মতো। জাস্ট তোমার কি হচ্ছে, আয়নিক কম্পাউন্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এবং যুক্ত হয়ে লাভটা কি হচ্ছে, যুক্ত হয়ে সেই আয়নিক কম্পাউন্ডটা একটা স্ফটিক তৈরি করতেছে, যুক্ত হয়ে সেটা একটা কেলাস, ক্রিস্টাল বা স্ফটিক তৈরি করতেছে। উদাহরণ হিসেবে দেওয়া আছে কি, কপার সালফেট, এটা দেওয়া আছে তাই না? প্রথমে দেওয়া আছে আমাদের কপার সালফেট। তো কপার সালফেট, সে একটা কপার সালফেট আছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো। সে যদি তোমার একটা স্ফটিক তৈরি করতে চায় বা ক্রিস্টাল তৈরি করতে চায়, ক্রিস্টাল তৈরি করতে হলে সে কি কি ক্রিস্টাল তৈরি করে, কিরকম ভাবে? সে নর্মালি হাইড্রেটেড অবস্থায় ক্রিস্টাল তৈরি করে, এই কারণে সে 5 অণু পানি যুক্ত হয় তার সাথে, তার সাথে কি 5 অণু পানি যুক্ত হয়। পানি কিভাবে যুক্ত হয়? পানিও ভাঙবে না, কপার সালফেটও ভাঙবে না, তাহলে যুক্ত হওয়ার সিস্টেম কি, জাস্ট কপার সালফেটের পরে ডট দিয়ে আমাকে 5 অণু পানি লিখে ফেলতে হবে। এটা তো আমরা আগেও দেখছি নাকি, এই কম্পাউন্ডটা, জি। এটার নাম কি? কপার সালফেট, পেন্টাহাইড্রেট কপার সালফেট। কপার সালফেট পেন্টাহাইড্রেট অথবা পেন্টাহাইড্রেটেড কপার সালফেট। আর বাণিজ্যিক নাম কি বাংলা? তুতে। তুতে। এটা হচ্ছে কি তুতে। সো এই যে তুতে কি, তুতে হচ্ছে কপার সালফেটের একটা ক্রিস্টাল, কপার সালফেটের একটা হাইড্রেটেড ক্রিস্টাল। সো ক্রিস্টাল গঠন করার সময় যারা তোমার এরকম পানিযুক্ত হয় তাদেরকে আমরা বলি হাইড্রেটেড ক্রিস্টাল, এবং এই যে বিক্রিয়ার মাধ্যমে এটা যুক্ত হয় সেটাকে বলা হয় হাইড্রেশন বা পানি যোজন। এই বিক্রিয়ার নাম হচ্ছে কি, পানি যোজন বা হাইড্রেশন। আরো উদাহরণ দেওয়া আছে নিচে, যে জিঙ্ক সালফেট প্লাস মানে 7 অণু পানি, জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট, যদি 7 অণু জায়গায় 6 অণু হয় তাহলে হেক্সা, হেক্সা হেপ্টা, যদি 8 অণু হয় অক্টা, 9 অণু হলে বা 10 অণু হলে কি হবে জানো? ডেকানা না 10 হচ্ছে ডেকা, 9 কি? নেনো। ন্যানো। ন্যানো না, ননা। আচ্ছা। ঠিক আছে, ন্যানো না, ননা, ননা হাইড্রেট, ডেকা হাইড্রেট, ননা হাইড্রেট। আচ্ছা, 8 হলে অক্টা, 7 হলে হেপ্টা, 6 হেক্সা, 5 পেন্টা, 4 হলে কি? এক্সো। 4 টেট্রা। টেট্রা, 3 হচ্ছে ট্রাই, 2 ডাই। ঠিক আছে, তো পানি যোজন বিক্রিয়া এবং পানি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার মধ্যে পার্থক্যটা বোঝা গেছে। এটা হচ্ছে আমার পানি ভাঙতেছে, আর এখানে পানি ভাঙবে না, জাস্ট পানি হচ্ছে তোমার
স্ফটিক বা ক্রিস্টাল গঠনের সময় যুক্ত হয়ে যাবে। একটা বিয়োজন বিক্রিয়া, একটা আমার সংযোজন বিক্রিয়া। এখানে পানির বিয়োজন ঘটতেছে, এখানে পানি কি হচ্ছে, সংযোজন করতেছে। পার্থক্য অনেক সময় আসে, তো একটু ইম্পর্টেন্ট আছে, তো আমরা একটু পড়ে রাখবো এটাকে, পার্থক্যটা। আচ্ছা, এরপরের বিক্রিয়াটা আছে আমাদের কি, সমানুকরণ বিক্রিয়া, ইংলিশে যেটাকে আমরা বলি আইসোমারাইজেশন। সমানুকরণ বা আইসোমারাইজেশন বিক্রিয়া। একটি সমাণু থেকে আরেকটি সমাণু তৈরির প্রক্রিয়াকে সমানুকরণ বিক্রিয়া বলে। তো সমাণু কি জিনিস? যদি দুটি যৌগের আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় তবে তাদেরকে পরস্পরের সমাণু বলে। আচ্ছা, আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এদেরকে আমরা বলি সমাণু বা আইসোমার। আচ্ছা, উদাহরণ দাও তো একটা, গাঠনিক সংকেত আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত আলাদা। ইউরিয়া ইউরিয়া আর হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। ইউরিয়া আর অ্যামোনিয়াম সায়ানেট। আচ্ছা, দেখি ফার্স্টে আমরা অ্যামোনিয়াম সায়ানেট তাহলে লিখি। অ্যামোনিয়াম সায়ানেটটা দেখতে কিরকম, অ্যামোনিয়াম NH4 এবং সায়ানেট কি CNO। এই যে CN, এটা হচ্ছে সায়ানাইড। CN কে বলা হয় কি, CN মাইনাস আছে না একটা, CN মাইনাস, এটা কি দেখছি আমরা যৌগমূলকের মধ্যে? না, আচ্ছা, এটা এক ধরনের যৌগমূলক, CN মাইনাস। সো এই CN বা CN মাইনাস যেটা, সেটাকে বলা হয় হচ্ছে তোমার সায়ানাইড। নাম শুনছি না সায়ানাইডের? জি স্যার। কি জিনিস সায়ানাইড? বিষ। বিষ। সো সায়ানাইড যে বিষ, এটা বিষ না, CN মাইনাস বিষ না। এটাকে যখন একটা মেটালের সাথে যুক্ত করবো তখন সেটা বিষ হবে। পটাশিয়াম সায়ানাইড বা ফেরিক সায়ানাইড, তখন সেগুলো বিষ হয়ে যাবে। এটা নর্মালি বিষ না, অনেক জায়গায় ইউজ করা হয়। তো সায়ানাইড, এবং এটার সাথে দেখো একটা সায়ানাইড খেলে কি মানুষ মরে যায়? একটা বিষ খেলে মানুষ মারা যাবে না? বিষ খেলে তো মানুষ মারা যাবেই। সায়ানাইড তো তো এটা অন্য কিছুর সাথে যোগ করলে ওটা বিষ হয়, এমনি তো বিষ না, হ্যাঁ, তো এমনি তো ওটা পাওয়া খেলে যায় কি না, মরে যায়? CN মাইনাস আকারে তো এটা পাওয়া যায় না। যৌগমূলক তো একা একা ফ্রি ফ্রি বসে থাকে না, সে কোনো কিছুর সাথে যুক্ত অবস্থায় থাকে অবশ্যই। যে যৌগমূলকই হোক না কেন, যৌগমূলক এরকম ফ্রিলি থাকে না। চার্জ আছে, চার্জ থাকলে সে কি কখনো ফ্রিলি থাকতে পারবে? ফ্রি থাকবে তখনই যখন সেটা নিউট্রাল হবে। যেমন ফ্রি মলিকিউল বা তোমার যে অণু বা পরমাণু, যেগুলা তোমার কোনো চার্জ নাই, সেগুলা মুক্ত হইতে পারে। F2, তারপরে হচ্ছে N2, O2, এগুলা এই অণুগুলার কোনো চার্জ নাই, এগুলা মুক্ত হিসেবে থাকতে পারে। কিন্তু CN মাইনাস, SO4 মাইনাস বা Cl মাইনাস, এগুলো কি চার্জ যেগুলো আছে সেগুলো কখনোই ফ্রি থাকতে পারে না, একা একা থাকতে পারে না, কোনো না কোনো কিছুর সাথে যুক্ত অবস্থায় থাকবে অবশ্যই। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। সায়ানাইড না, সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট। এটা কি, এটার আরেকটা সমাণু পাওয়া গেছে কি, একই রকম মানে কি তোমার একই জিনিস, যে নাইট্রোজেন 2টা আছে, হাইড্রোজেন 4টা আছে, কার্বন একটা আছে, অক্সিজেন একটা আছে। সেম আণবিক সংকেত নিয়ে আরেকটা গাঠনিক সংকেত আছে, সেটা কি NH2CO NH2, NH2CO NH2, এটার নাম কি? ইউরিয়া। ইউরিয়া। এটার নাম হচ্ছে আমাদের ইউরিয়া। ইউরিয়া কি কাজে ইউজ হয়? খেতে মানে সার কৃষিকাজে। হিসেবে। সার হিসেবে ইউজ হয়, তাই না? তোমার কৃত্রিম সার হিসেবে ইউজ হয়। এটা কি ধরনের নিউট্রিয়েন্ট দেয় আমার মাটিতে, কোন ধরনের পুষ্টি দেয়? নাইট্রোজেন দেয়। মাটিতে নাইট্রোজেন দেয়। আমাদের কি এই যে কৃষি শিক্ষা টাইপ বা গার্হস্থ্য বিজ্ঞান টাইপ বইয়ে আছে এগুলা? আর এটা তো মনে হয় তো পড়ি না। জীববিজ্ঞান। আচ্ছা, এটা তো ছিল আগে, এখন নাই। যে বায়োলজি বইয়ে আছে না তোমাদের, যে মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট? হ্যাঁ, স্যার। হ্যাঁ, তো নাইট্রোজেন এটা কি ম্যাক্রো না মাইক্রো? মাইক্রো। শিওর? হ্যাঁ, জানি। মাইক্রোই তো হওয়ার কথা। নাইট্রোজেন কি, নাইট্রোজেন একটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট, মাইক্রো না। নাইট্রোজেন ম্যাক্রো নিউট্রিয়েন্ট, তাই এটা ঠিক আছে? পরীক্ষায় skip করতে পারি না। আচ্ছা, হ্যাঁ, ম্যাক্রোই। নাইট্রোজেন অনেক বেশি পরিমাণে লাগে, এটা একটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট। আচ্ছা, তো এই যে নাইট্রোজেন তোমার অনেক বেশি পরিমাণে লাগে, কিন্তু নাইট্রোজেন তাও আমার বাতাসে, বাতাসের যে কম্পোজিশন সেটার মধ্যে তো তোমার মনে করো 79%ই নাইট্রোজেন, তাই না? বাতাসে কি 79% নাইট্রোজেন আর 21% কি আছে,
20% হচ্ছে, 21 না, 20% হচ্ছে আমাদের অক্সিজেন। তাহলে এত নাইট্রোজেন থাকা সত্ত্বেও আমাদের আলাদা করে নাইট্রোজেন দেওয়া লাগে কেন ইউরিয়া দিয়ে, ইউরিয়ার মাধ্যমে? কারণ গাছ নাইট্রোজেন নিতে পারে না। আচ্ছা, তাহলে গাছ নাইট্রোজেন কিভাবে নেয়? আর শিকড় দিয়ে নেয়, খনিজ লবণ হিসাবে নেয়। ভেরি গুড। সো একটু বায়োলজিও পড়ে ফেলতেছি আমরা। নাইট্রোজেন কি মাটি থেকে শিকড় দিয়ে আয়ন হিসেবে নেয়। ঠিক আছে, সো এই যে ইউরিয়া, সেই ইউরিয়াটা যখন মাটিতে যায়, ইউরিয়া নিজে নিজে ভাঙতে পারে না, সে তোমার পানি, তারপরে বাতাস এবং কিছু ব্যাকটেরিয়া আছে, মনে আছে? কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়া গুলা এই ইউরিয়াটাকে মাটিতে ফিক্সেট করতে হেল্প করে। হ্যাঁ, নাম হচ্ছে কি অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর, আরো কিছু আছে, আমার নাম মনে নাই সবগুলা ব্যাকটেরিয়ার। তো সেই ব্যাকটেরিয়া গুলা তোমার কি করে, এই ইউরিয়া থেকে নাইট্রোজেন মাটিতে ফিক্স করে, পরে সেই নাইট্রোজেন গাছ সেখান থেকে আয়ন হিসেবে যুক্ত তোমার কি করে, ইনটেক করে, নাইট্রেট হিসেবে, ম্যাক্সিমাম নাইট্রেট হিসেবে সব যায় গাছের মধ্যে। আচ্ছা, তো এই যে ইউরিয়া, এই ইউরিয়ার যে তোমার আবিষ্কারটা, এই যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া আবিষ্কার করলো, এই আবিষ্কারটা একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়েছে, আসলে ইন্টেন্ডেড না যে আমি ইউরিয়া আবিষ্কার করব, এটা করে তোমার বিজ্ঞানী এরকম ভাবে করে নাই। আবিষ্কার করছে কে ইউরিয়া, মনে আছে? নাম জানো? না স্যার। ফ্রেডরিক ওহলার। ঠিক আছে, ফ্রেডরিক ওহলার, এটা চ্যাপ্টার 11-এ আছে খুব সম্ভবত, ফার্স্টের দিকে, জৈব রসায়নের প্রথম দিকে। ফ্রেডরিক ওহলার উনি অন্য একটা জিনিস তৈরি করতে চায়, ভুলে তোমার সমানুকরণ বিক্রিয়া হয়ে গেছে, তোমার ইউরিয়া তৈরি হয়ে গেছে। আচ্ছা, সমানুকরণ বিক্রিয়া তাহলে কোনটা, যেখানে এই যে দেখো এটার মধ্যে নাইট্রোজেন আছে দুইটা, কার্বন আছে একটা, হাইড্রোজেন চারটা, অক্সিজেন একটা। এখানে কার্বন আছে একটা, নাইট্রোজেন আছে এই যে দুইটা, হাইড্রোজেন আছে চারটা, অক্সিজেন আছে একটা। তো এই দুইটার কি, যদি আমি মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত লিখি, আণবিক সংকেত দুইটারই সেম। দুইটার আণবিক সংকেতই হচ্ছে কি আমাদের N2H4 CN2H4O, একটা কার্বন, একটা অক্সিজেন, দুইটা নাইট্রোজেন, চারটা হাইড্রোজেন। দুইটার মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেতই সেম, দুইটার আণবিক সংকেত সেম, কিন্তু এটার গঠন অনুসারে, যে এখানে নাইট্রোজেনের সাথে চারটা অক্সিজেন আছে, তার চারটা হাইড্রোজেন আছে, একটার সাথে কার্বন যুক্ত আছে, কার্বনের সাথে একটার সাথে নাইট্রোজেন যুক্ত আছে, এখানে কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত নাই, ডাইরেক্ট অক্সিজেন যুক্ত আছে। এই যে গঠনটা যে আলাদা হলো, এই গঠন আলাদা হওয়ার কারণে এদের ধর্ম চেঞ্জ হয়ে যায়, এদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে যায়। যেমন এটা কি, এটা হচ্ছে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, অ্যামোনিয়াম সায়ানেট, একটা একটা হচ্ছে অজৈব যৌগ, এই জিনিসটা একটা জৈব পদার্থ, এই জিনিসটা হচ্ছে কি আমাদের একটা জৈব যৌগ। সো এদের এক বিশাল তোমার, এদের যে এটার যে কি যে মেল্টিং পয়েন্ট, বাংলাটা মাথায় আসছে না, কি জানি, গলনাঙ্ক, এটার যে গলনাঙ্ক, এটার যে স্ফুটনাঙ্ক, এটার যে তোমার এই ইউরিয়ার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলা কিন্তু সেম না। এটার বৈশিষ্ট্য একরকম, এটার বৈশিষ্ট্য অন্যরকম। তো এই যে বৈশিষ্ট্য যে আলাদা হয়ে গেল, কারণটা কি, কারণ হচ্ছে তাদের গঠনটা চেঞ্জ হয়ে গেছে, এবং যেই বিক্রিয়ার মাধ্যমে এই গঠনটা চেঞ্জ হয় সেই বিক্রিয়াকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। যে বিক্রিয়ার মাধ্যমে তোমার কি হয়, একটা একই আণবিক সংকেত বিশিষ্ট তোমার একটা সমাণু থেকে আরেকটা সমাণু তৈরি হয়, সেই বিক্রিয়াকে বলা হয় আইসোমারাইজেশন বা সমানুকরণ। কিভাবে হয়, তাপ প্রদানের মাধ্যমে হতে পারে, তোমার চাপ দেওয়ার মাধ্যমে হতে পারে, এটা ক্যাটালাইসিসের মাধ্যমে হতে পারে, প্রভাবক দেওয়ার মাধ্যমে হতে পারে, যে আমি অন্য কিছু, যেমন ইয়েতে প্রভাবক হিসেবে আমরা আয়রন ইউজ করতেছিলাম, এখানে তোমার যে কোনো একটা প্রভাবকের কারণে এটা শেপ চেঞ্জ করে ফেলতে পারে। সো এটা যে কোনো ভাবে, তাপ দেওয়ার মাধ্যমে হোক বা চাপ প্রয়োগ করার মাধ্যমে হোক বা প্রভাবকের মাধ্যমে হোক, তার যদি গঠনটা চেঞ্জ হয়ে যায়, এই বিক্রিয়াটাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলা হয় কি, সমানুকরণ বিক্রিয়া। আইসোমারাইজেশনের আর কোনো উদাহরণ জানো? না। আচ্ছা, আইসোমারাইজেশনের উদাহরণ জানি না। তো উদাহরণ তোমার খুব সহজ সহজ উদাহরণ নাই, সব উদাহরণই একটু জটিল জটিল। তাও একটা লেখা যদি আমি লিখতে চাই, সেক্ষেত্রে বলতে পারি যে আমরা তো বিভিন্ন রকম মিষ্টি জিনিসপাতি খাই, তাই না? মিষ্টি খাই, তারপরে চিনি খাই, এরপরে তোমার বিভিন্ন ফল খাই, মিষ্টি লাগে। তো এই যে মিষ্টিটা লাগে, ফল মিষ্টি লাগার মেইন কারণটা কি বলতে পারবা, কোন পদার্থের কারণে সেটা মিষ্টি লাগে? মিষ্টি যে লাগে চিনি, সেটা হচ্ছে মেইনলি একটা সুক্রোজ, হ্যাঁ। তাই না? সুক্রোজ। আচ্ছা, সুক্রোজের আরেকটা আইসোমার আছে, এই সুক্রোজের আরেকটা আইসোমার আছে, সেটার নাম কি জানো? সেটা হচ্ছে ফ্রুক্টোজ। ঠিক আছে, ফ্রুক্টোজ এবং সুক্রোজ এই দুইটা হচ্ছে একে অপরের সমাণু, একে অপরের আইসোমার, দুইটার গঠন সেম। এখন এটা তোমার ডিপেন্ড করে, ফলের মধ্যে থাকলে সেটা তোমার মনে করো ফ্রুক্টোজ আকারে থাকে, যখন আমরা খাই আমাদের বডিতে